ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত বুশেহার বিমান ঘাঁটি। এখান থেকে প্রতিদিনই টহল বিমান ওড়ে। পারস্য উপসাগরের নীল জলরাশির ওপর ইরানের চোখ রাখতে হয় ২৪ ঘন্টা, কারণ এই সাগর শুধু পানি না, এই সাগর হচ্ছে পৃথিবীর রক্ত প্রণালী। বিশ্বের প্রতিদিনের তেল চলাচলের প্রায় ১/৫ এই একটিমাত্র সরু পথ দিয়ে যায়, যার নাম হরমুজ প্রণালী। যে এই পথ নিয়ন্ত্রণ করে সে আসলে বিশ্ব অর্থনীতির গলায় হাত রাখে। সেদিন সকালে ক্যাপ্টেন জামির শেফা তার মিগ-29 ককপিটে বসে ইঞ্জিন স্টার্ট করলেন। বছরের পর বছর ধরে তিনি এই আকাশ চেনেন, প্রতিটা বাতাসের ধারা, প্রতিটা মেঘের গতিবিধি তার চেনা। কিন্তু সেদিন তিনি জানতেন না এই চেনা আকাশই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাক্ষেত্র হয়ে উঠতে পারে। এবার একটু পেছনের গল্পটা বলি, যেটা না জানলে পুরো ঘটনায় অসম্পূর্ণ থেকে যাবে। সেই সময়টা হরমুজ প্রণালী এলাকায় উত্তেজনা চরমে। ইরান ঘোষণা দিয়ে রেখেছে এই পথে কোনো জাহাজ তাদের অনুমতি ছাড়া চলতে পারবে না। ভেবে দেখুন, পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথে একটা দেশ বলছে আমার ছাড়পত্র ছাড়া এখান দিয়ে কেউ যেতে পারবে না। এটা কত বড় একটা কথা, সেটা বোঝার জন্য আপনাকে জানতে হবে যে প্রতিদিন প্রায় ২০টারও বেশি বিশাল আকারের তেলবাহী ট্যাঙ্কার এই পথ ব্যবহার করে। একদিনও যদি এই পথ বন্ধ হয়ে যায়, সারা দুনিয়ার তেলের দাম আকাশে উঠে যায়। তো বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা টানটান ছিল। ঠিক এইরকম একটা পরিবেশে ইরানের রাডার কন্ট্রোল রুমে বসে থাকা অফিসাররা তাদের স্ক্রিনে কিছু একটা দেখলেন, যেটা তাদের চোখের সামান্য অস্বস্তি তৈরি করলো। তারপর সেটা ধীরে ধীরে আতঙ্কের রূপ নিল। একটা জাহাজ দেখা যাচ্ছে হরমুজের দিকে এগিয়ে আসছে, এটুকু পর্যন্ত স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। জাহাজটার ট্রান্সপন্ডার বন্ধ। এখন অনেকেই হয়তো জানেন না ট্রান্সপন্ডার জিনিসটা কি। খুব সহজ করে বলি, ধরুন আপনি রাতের অন্ধকারে একটা গলি দিয়ে হাঁটছেন, সামনে থেকে কেউ আসছে, আপনি জিজ্ঞেস করলেন কে, কোনো উত্তর নেই, আবার জিজ্ঞেস করলেন কে আপনি, নীরবতা। এবার ভাবুন, সেই মানুষটা আপনার দিকে এগিয়ে আসছে কিন্তু মুখ খুলছে না, কেমন লাগবে? ঠিক এই অনুভূতি হয়েছিল রাডার রুমের অফিসারদের। একটা জাহাজ আসছে কিন্তু সে বলছে না কে, কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, কি বহন করছে। সমুদ্রে অত্যন্ত বিপজ্জনক একটা সংকেত। রাডার রুম থেকে বারবার রেডিওতে ডাকা হলো, একবার না দুইবার না বারবার, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে চেষ্টা করা হলো, এমনকি আন্তর্জাতিক জরুরি চ্যানেলেও সতর্কবার্তা পাঠানো হলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। একটা ভুতুরে নীরবতা। মনে হচ্ছিল যেন জাহাজটা ইচ্ছে করে চুপ থেকে এগিয়ে আসছে। আর এই ইচ্ছাকৃত নীরবতাই আসলে সবচেয়ে বড় হুমকি ছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আকাশ থেকে চোখ রাখতে হবে। ক্যাপ্টেন শেফাকে পাঠানো হলো তার মিগ-29 নিয়ে। মিশন ছিল সোজা জাহাজটার কাছে যাওয়া, দেখো কি জিনিস ছিল, ছবি তোলো, ফিরে এসো। কিন্তু বাস্তবে ব্যাপারটা এতটা সোজা ছিল না। ক্যাপ্টেন শেফা যখন সেই জায়গায় পৌঁছলেন, নিচে তাকিয়ে দেখলেন একটা বড়সড় জাহাজ। গায়ে ভারতের পতাকা দেখে মনে হচ্ছে সাধারণ কার্গো জাহাজ, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে ব্যাপারটা খাপ খায় না। কারণ ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলো এই এলাকায় নিয়মিত চলাচল করে এবং তারা সবসময় ইরানের সাথে যোগাযোগ রক্ষা করে। এটা একটা অলিখিত নিয়ম, কিন্তু এই জাহাজটা সেই নিয়ম মানছে না কেন? কি লুকাচ্ছে সে? শেফা তার কাজ শেষ করে ফিরে এলেন ঘাঁটিতে, রিপোর্ট দিলেন। সবাই ভাবছিলেন হয়তো ব্যাপারটা এখানেই শেষ, কিন্তু না, আসল গল্প তো তখনও শুরুই হয়নি। কিছুক্ষণ পর রাডার রুমে আবার আলোড়ন। এবার স্ক্রিনে ভেসে উঠল সম্পূর্ণ ভিন্ন একটা সংকেত। একটা F-35 স্টেলথ ফাইটার জেট ওই একই এলাকায় চক্কর কাটছে। এখন একটু থামুন, ভাবুন, একটা ভারতীয় কার্গো জাহাজ যেটার ট্রান্সপন্ডার বন্ধ, আর তার ঠিক উপরে একটা F-35 উঠছে। F-35 কাদের আছে? আমেরিকা আর ইসরায়েল। তাহলে একটা ভারতীয় কার্গো জাহাজের সাথে আমেরিকা বা ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমানের কি সম্পর্ক? এই প্রশ্নটা যখন রাডার রুমে অফিসারদের মাথায় ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই F-35 হঠাৎ উধাও হয়ে গেল, যেন ছিলই না। স্টেলথ প্রযুক্তির জাদুতে সে রাডার থেকে মুছে গেল, কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। F-35 চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রাডারে ধরা পড়ল আরও একটা জিনিস। এবার জাহাজ, কিন্তু কোনো সাধারণ জাহাজ না। এটা একটা আর্লি বার্ক ক্লাসের গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধজাহাজগুলোর একটা। এই একটা জাহাজ এত মিসাইল থাকে যে একটা মাঝারি আকারের দেশের পুরো বিমান বাহিনী ধ্বংস করে দেওয়া সম্ভব। এখন পুরো ছবিটা মিলিয়ে দেখুন, একটা রহস্যময় কার্গো জাহাজ, ভারতের পতাকা গায়ে ট্রান্সপন্ডার বন্ধ, একটা F-35 যেটা এসে আবার মিলিয়ে গেছে, আর এখন একটা মার্কিন ডিস্ট্রয়ার। তিনটা সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু একই সময়ে একই জায়গায়। এটা কি কাকতালীয়, নাকি এটা একটা সুপরিকল্পিত সামরিক অপারেশন? ইরানের প্রতিরক্ষা কর্মকর্তারা বুঝতে পারলেন এখানে কিছু একটা ঘটতে চলেছে এবং সেটা ইরানের জন্য ভালো কিছু না। সিদ্ধান্ত হলো আবার ক্যাপ্টেন শেফা যাবেন। এবার মিশন আরও ঝুঁকিপূর্ণ। ডিস্ট্রয়ারকে কাছ থেকে দেখতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। শেফা আবার আকাশে উঠলেন। যখন তিনি সেই এলাকার কাছাকাছি পৌঁছলেন, ঠিক তখনই ককপিটের ভেতর একটা শব্দ বেজে উঠল, যেটা প্রতিটা যুদ্ধ বিমানের পাইলটের দুঃস্বপ্ন। রাডার লক ওয়ার্নিং, কেউ তার বিমানকে টার্গেট করেছে। একজন পাইলটের জীবনে এটা সেই মুহূর্ত যখন সময় থেমে যায়, চারপাশের সব শব্দ মুছে যায়, শুধু ককপিটের সেই তীক্ষ্ণ
তীক্ষ্ণ বিপ বিপ শব্দটা কানে বাজতে থাকে আর মস্তিষ্ক একটাই হিসাব কষে বাঁচার উপায় কি। পরের মুহূর্তে শেফা দেখলেন ডেস্ট্রয়ারের দিক থেকে একটা উজ্জ্বল আলোর রেখা তার দিকে ছুটে আসছে। সারফেস টু এয়ার মিসাইল, গতি ঘন্টায় 3600 কিলোমিটার, তার MiG-29 এর সর্বোচ্চ গতি 2400, মানে সোজা উড়ে পালানোর কোনো উপায় নেই। গতির দৌড়ে মিসাইল জিতবেই। কিন্তু যুদ্ধ শুধু গতির খেলা নয় বন্ধুরা, যুদ্ধ হচ্ছে বুদ্ধির খেলা। ক্যাপ্টেন শেফা এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিলেন যেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বিমানটাকে উপরে তোলার বদলে নিচে নামাতে শুরু করলেন, সমুদ্রের দিকে ডাইভ। প্রচণ্ড গতিতে বিমানটা নামতে থাকলো 50 ফুট, 30 ফুট, 20 ফুট, 10 ফুট। সমুদ্রের নোনা পানি যেন বিমানের পেট ছুঁয়ে যাচ্ছিল, এতটাই কাছে যে একটু এদিক ওদিক হলে বিমান সরাসরি পানিতে আছড়ে পড়তো। কিন্তু এই পাগলামোর পেছনে কিছু নিখুঁত বিজ্ঞান রয়েছে। সমুদ্রের একদম কাছাকাছি উড়লে রাডার সিগন্যাল গুলিয়ে যায়, পানির প্রতিফলন রাডারকে বিভ্রান্ত করে, মিসাইল গাইডেন্স সিস্টেম তার লক্ষ্যবস্তু আলাদা করতে পারে না পানির সিগন্যাল থেকে। এটাকে বলে সি স্কিমিং ইনোভেশন ম্যানুভার। তথ্য হিসাবে সবাই জানে, কিন্তু বাস্তবে করার সাহস খুব কম পাইলটের থাকে, কারণ একটু ভুল মানে মৃত্যু, মিসাইল না হলে সমুদ্র। আর ক্যাপ্টেন শেফা সেটাই করলেন এবং কৌশলটা কাজ করলো। মিসাইলটা তার লক্ষ্য হারিয়ে ফেললো, অন্যদিকে চলে গেল, সমুদ্রের কোথাও গিয়ে পড়লো। শেফা বেঁচে গেলেন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মৃত্যু তার কানের পাশ দিয়ে শো করে বেরিয়ে গেল। ইরানের প্রতিরক্ষা সদর দপ্তর যখন খবর পৌঁছালো যে একটি বিদেশি যুদ্ধজাহাজ তাদের যুদ্ধ বিমানে মিসাইল ছুড়ছে, সেটা ছিল আগুনে ঘি ঢালার মতো। এটা শুধু একটা হামলা নয়, এটা ছিল সরাসরি মার্কিন সার্বভৌমত্বে আঘাত। ইরানের নিজের আকাশসীমায় নিজের টহল বিমানে কেউ মিসাইল ছুড়েছে। এটা যে কোনো দেশের জন্য যুদ্ধের আমন্ত্রণের সমান। জরুরি বৈঠক বসলো, সিদ্ধান্ত হলো দ্রুত, কোনো দ্বিধা নেই, কোনো বিলম্ব নেই। দুটো শহীদ সিরিজের ড্রোন আকাশে উড়ল, গন্তব্য সেই ডেস্ট্রয়ার। আর একই সাথে প্রস্তুত করা হলো S-300 মিসাইল। এই মিসাইল সিস্টেমের নাম শুনলেই সামরিক বিশ্লেষকরা গম্ভীর হয়ে যান, কারণ এটা এমন একটা অস্ত্র যেটা আকাশের যে কোনো কিছুই ধ্বংস করতে পারে, এবং শুধু আকাশ না, সমুদ্রেও তা করতে পারে। ড্রোন দুটো যখন ডেস্ট্রয়ারের কাছে পৌঁছালো, জাহাজের ক্রুরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেলেন। ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করা হলো, একটার পর একটা মিসাইল ছড়া হলো শুধু ড্রোন ধ্বংস করতে। আকাশ তখন আক্ষরিক অর্থে আগুনের ফুলকি ছড়াচ্ছিল। আর ঠিক এটাই ছিল ইরানের কৌশল। ড্রোনগুলো ছিল ডিকয়, মানে টোপ। তাদের কাজ ছিল ডেস্ট্রয়ারের মনোযোগ টেনে নেওয়া। পুরো জাহাজ যখন ড্রোন মোকাবেলায় ব্যস্ত, ঠিক সেই ফাঁকে S-300 মিসাইলটা নিঃশব্দে তার লক্ষ্যের দিকে এগিয়ে গেল। আপনার কি মনে হয় সেই জাহাজটা আসলে কার ছিল? আসল উদ্দেশ্য কি ছিল? নাকি পুরো ঘটনার পেছনে এমন কিছু আছে যেটা আমরা কেউই জানি না? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ধরনের চাঞ্চল্যকর ঘটনাগুলো সবার আগে জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।